উৎসবমুখর পরিবেশ, নির্বাচন ও গণভোট শেষে চলছে গণনা, আসছে কেন্দ্রভিত্তিক ফল। আস্থা ফেরার দাবি সিইসির, জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের, দ্রুত ফল ঘোষণার প্রত্যাশা। জয়ী হলে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা জামাত আমিরের। এবং বিএনপির অনিবার্য বিজয় ঠেকানোর অপচেষ্টা সফল হবে না, ফল না পাওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার আহ্বান। বিজয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা 11 দলীয় ঐক্যের। সারা দেশে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোটেরও ভোট গ্রহণ। আমরা দেখেছি যে এখন চলছে গণনা, আমাদের সহকর্মীরা সে বিষয়গুলো জানাচ্ছিলেন। আসতে শুরু করেছে কেন্দ্রভিত্তিক ফলও। সকাল 7:30 থেকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং টানা চলে বিকেল 4টা পর্যন্ত, এবং নির্ধারিত সময়ে বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রের দরজা। সবগুলো ব্যালট বক্স এক জায়গায় নিয়ে খোলা হয় এবং শুরু হয় সেই ভোট গণনা। এবং আমরা দেখেছি যে সেই ভোট গণনার ফলাফলও আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এই ভোট গণনা শেষে জানা যাবে 299টি আসনে কে হবেন জনপ্রতিনিধি। নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রে কেন্দ্রে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সবগুলো কেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। কিছু কিছু কেন্দ্রের ফলও আসতে শুরু করেছে। আমাদের সহকর্মী রাইসা জান্নাত আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রাইসা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এর মধ্যে গণভোটেরও ভোট গ্রহণ শেষ হয়েছে। হ্যাঁ ভোট জিতবে না ভোট জিতবে সেই বিষয়ে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছেন, এবং কেন্দ্রে কেন্দ্রে যে ফল ঘোষণা হচ্ছে সেই ফলও আমাদেরকে জানাচ্ছেন। রাইসা, আপনার মাধ্যমে আমরা জানতে চাইবো আমাদের সহকর্মীদের কাছ থেকে যে সর্বশেষ কি তথ্য তাদের কাছে আছে, কতটি কেন্দ্রের ফলাফল তারা আসলে জানাবে আমাদের সহকর্মীদের সঙ্গে। আমরা আজকে সারাদিন থেকেই দেখছিলাম, সকাল থেকেই যে উৎসবমুখর পরিবেশে যে ভোট চলছিল, মাঠ থেকে সেই খবরগুলো আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা একটু নির্বাচন ভবনে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসারা কুমু, তিনি সেখানে আছেন। আমরা তার সাথে যুক্ত হব, কারণ আমরা সারা দিনব্যাপী দেখেছি যে ভোটের যে মাঠের খবরগুলো ছিল সেগুলো সহকর্মীরা আমাদের জানাচ্ছিলেন। এখন ভোট গণনা চলছে, আমরা একটু যাব। কুমু, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। 90টি আসনের ফলাফল, একই সাথে গণভোটের যে ফলাফল, সেই ফলাফলটি কিন্তু নির্বাচন কমিশন থেকেই মূলত প্রকাশ করা হবে, এবং বিজয়ী দল কে হচ্ছে, কোন দলটি এগিয়ে আছে, সব কিছুই মূলত এখান থেকেই ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পরিবেশনের জন্য আলাদা একটি কেন্দ্র স্থাপন করা হচ্ছে। যে সারা দেশে যে ভোট কেন্দ্রগুলো গণনা চলছে, প্রথম কোথাও গণনা চলছে, সেই ফলাফল কিন্তু রিটার্নিং অফিসারের হাতে পৌঁছে গেছে, অনেক রিটার্নিং অফিসারের হাতে পৌঁছেছে। এবং প্রতিটি একটি আসনে যতগুলো কেন্দ্র রয়েছে, সব কেন্দ্রগুলোর ফলাফলই একসাথে করছে, একত্রিত করছে রিটার্নিং অফিসার। একত্রিত করার পরেই সেই ফলাফল নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিবে, এবং নির্বাচন কমিশন এখান থেকেই মূলত বেসরকারি যে ফলাফল ঘোষণাটি, সেই ঘোষণাটি করবেন। নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, ফলাফল আসা মাত্রই কিন্তু তারা জানিয়ে দেওয়া শুরু করবেন যে কোন আসনে কোন দলের প্রার্থী বিজয়ী হচ্ছেন বা কে বিজয়ী হচ্ছেন, সেটি অন্য প্রার্থী হতে পারে। আপনারা জানেন যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত নির্বাচন কমিশনের যে 7টি নিবন্ধিত দল, রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে 50টি দলই অংশগ্রহণ করেছে। অর্থাৎ এখানে প্রায়
90% রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এক্ষেত্রে একটি যে অংশগ্রহণমূলক যে নির্বাচনের কথা বলা হয় সেটি কিন্তু নিশ্চিত করতে পেরেছে নির্বাচন কমিশন। এই 50টি রাজনৈতিক দলের মধ্যে প্রায় 1755 জন প্রার্থী রয়েছেন, বাকি স্বতন্ত্র রয়েছেন 275 জনের মতো, অর্থাৎ রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে প্রায় 2028 জনের মতো প্রার্থী এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং যেভাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটি ঘোষণা করা হবে সেই একই সাথে কিন্তু গণভোট যে রয়েছে, গণভোটের ফলাফলও ঘোষণা করা হবে। সেটি আমরা দেখেছি ইতিমধ্যে যে বিভিন্ন সারা দেশের যে প্রতিটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফলগুলো আসা শুরু করেছে ইতিমধ্যে, এবং তারা একসাথে করতে পারলেই মূলত এটি ঘোষণা করা শুরু করবে নির্বাচন কমিশন। আমরা যদি বলি যে নির্বাচন কমিশন ইতিমধ্যে অনেকগুলো কাজ হাতে নিয়েছিল, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়েছিল। বিশেষ করে ভুয়া ভোটারের কথা বলা হতো বিগত নির্বাচনগুলোতে, যে ভুয়া ভোটার ভোট দিয়েছে, মৃত ভোটার ভোট দিয়েছে, এই ধরনের অপবাদ ঘোচাতে কিন্তু নির্বাচন কমিশন এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছে। এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের ফলে যেটি হয়েছে, সেক্ষেত্রে নতুন ভোটার যেমন যোগ হয়েছে ভোটার তালিকায়, এবং মৃত ভোটার যারা রয়েছে সেই মৃত ভোটারও কিন্তু বাদ পড়েছে। প্রায় 20 লাখের মতো মৃত ভোটার বাদ দিতে পেরেছে নির্বাচন কমিশন। কমিশনের যদি একটি সফলতা মনে করেন তাহলে এটিও একটি বড় সফলতা বলা চলে। অর্থাৎ নির্বাচন কমিশন হাতে নিয়েছিল তাদের কাজগুলো, চ্যালেঞ্জ নিয়েছিল, কারণ যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের পরিবর্তনের ফলেই এই কমিশন, নাসিরউদ্দিন কমিশন গঠন হয়েছিল। সেক্ষেত্রে নাসিরউদ্দিন কমিশন যদি এক প্রকারে বলা যায়, কমিশন কিন্তু আজকে নিজের মুখেই বলেছে যে তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। অর্থাৎ যেহেতু ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, সুষ্ঠু অর্থাৎ এভাবেই বলা যায় যে নির্বাচন কমিশন যে 42,000-এরও বেশি যে ভোট কেন্দ্র রয়েছে, এই 42,000 ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু তারা 50% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে বলছিল নির্বাচন কমিশন। এই 50% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা সত্ত্বেও কিন্তু সেটি নিয়ন্ত্রণ করতে পেরেছে নির্বাচন কমিশন, যার কারণে আজকে কিন্তু 299টি আসনের কোথাও ভোট বন্ধ করতে হয়নি নির্বাচন কমিশনকে। অর্থাৎ জানাচ্ছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এই ছিল, এখানকার আমার সবশেষ পরিস্থিতি। আমি আমাদের আরেক সহকর্মী রয়েছে পাবনায়, স্বপন আহমেদ, আমরা স্বপনের কাছে চলে যাব। আসনের মতো পাবনার যে 5টি আসন রয়েছে সেখানেও কিন্তু ভোট গ্রহণের পর এবং সেখান থেকে ফলাফল কিন্তু দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা 1 আসনে, সেখানেও কিন্তু বিভিন্ন কেন্দ্রে থেকে আসা ফলাফল যেগুলো আসছে সেগুলো কিন্তু প্রদান করা হচ্ছে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি আমার ফ্রেমে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ভিতর থেকে প্রকাশ করা হচ্ছে এবং বাহির থেকে কিন্তু স্ক্রিনের মাধ্যমে এটি তারা দেখছেন, এবং প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু ব্যাপক ভোটের যে যুদ্ধ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি কেন্দ্রে থেকেই যখন আসলে ফলাফল আসছে, যখন ঘোষণা করা হচ্ছে কোন আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হচ্ছেন এবং কোন কেন্দ্র থেকে জামাত প্রার্থীরা যারা দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন তারা জয়ী হচ্ছেন, তো সব মিলিয়ে এই যে আসনগুলো থেকে অর্থাৎ যে ভোট যে প্রদান করা হচ্ছে সেগুলো কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশেই মানুষ সেটি নিয়েছে। এবং যখন যে কেন্দ্র থেকে আসলে ভোটগুলো আসছে সেই কেন্দ্রের যখন বিএনপি প্রার্থীরা জয়ী হচ্ছেন তখন কিন্তু তাদের সেই যারা নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে যেরকম উল্লাস রয়েছে, পাশাপাশি যখন জামায়াত ইসলামের প্রার্থীরা যখন ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ভালো পাচ্ছেন তখন কিন্তু তারা উৎসাহ বা তালি দিয়ে উৎসাহ প্রদান করছেন। তো ভোট গ্রহণের পরপরই আসলে গণনা শুরু হয় এবং গণনা এখন পর্যন্ত পাবনার যে 1 আসন রয়েছে সেখান থেকে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। টোটাল কেন্দ্র সংখ্যা এখানে 94 এবং প্রায় 10 থেকে 12টির মতো কেন্দ্র এখানে কেন্দ্রের ফলাফল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পরে ব্যাপক প্রতিযোগিতা, কিন্তু বলা যায় যে ভোটের লড়াই কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছেন তাদের মধ্যে এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছেন তাদের মধ্যে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেহেতু
এই এই পাবনার 702টি আসনের মধ্যে 2টি আসনের মধ্যে এই পাবনা 1 আসনে 94টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে। অতএব এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু বেশ উৎসবের মধ্যেই রয়েছেন, কারণ আমি আবারও বলছি যে ভোটের যে লড়াই সেটি কিন্তু ফলাফলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কোন কোন আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন, তারা কোনো কেন্দ্রে যারা জামায়াত ইসলামী অর্থাৎ যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারা জয়ী হচ্ছেন। যখন দাঁড়িপাল্লা প্রতীকের কোন কেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা ব্যাপক উৎসাহ প্রদান করছেন এবং যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু বাহিরে অবস্থান করছেন এবং বিভিন্ন কেন্দ্রে থেকে যাদের গতকালকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে ব্যালট সহ অন্যান্য জিনিস দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে ফেরত আসছেন এবং তার পরপরই আসলে এখানে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার কাছে যাচ্ছেন এবং তার পরপরই মাইকের মাধ্যমে সেটি ঘোষণা করা হচ্ছে। এবং এই ঘোষণার পর যে কর্মী সমর্থক বা বিভিন্ন আসনের যারা প্রার্থী রয়েছে তাদের যে কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ আমরা দেখতে পেয়েছি। তবে ভোটগুলো যখন এই কেন্দ্রে এখানে ঢুকছে তখন কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমেই ঢুকছে। আমরা আরেকটি বিষয় বলতে চাই, প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আমরা গিয়েছিলাম, বেশ কিছু কেন্দ্রে কিন্তু আমরা গিয়েছিলাম, তো নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল এবং একই সাথে ভোটারদের মধ্যে যে উৎসাহ সেটি রয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে পাবনা থেকে। আমরা চলে যাব খুলনায়, সেখানে আমার সহকর্মী রয়েছেন, তার কাছ থেকে খুলনার যে ভোট ঘোষণার যে প্রক্রিয়া সেই সম্পর্কে জানবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর যে প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ইতিমধ্যে আসলে ঘোষণা দেওয়া হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে যে প্রাপ্ত ফলাফল সেটি এখানে আসলে তারপরে যেখানে যারা দায়িত্বশীল কর্মরত ব্যক্তিরা রয়েছেন তারা এটি ঘোষণা করছেন। ইতিমধ্যে আমরা খুলনার কয়েকটি আসনের বিভিন্ন কেন্দ্রে তথ্য পেয়েছি। আমি যদি তথ্য জেনে রাখতে চাই, খুলনা 5 আসন, এটি বেশ একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। এখানে হ্যাভিওর 2জন প্রার্থী প্রতিনিধিত্ব করছিলেন, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকে যে প্রার্থীরা ছিলেন। অর্থাৎ এখানে এখন পর্যন্ত আমরা 150টি কেন্দ্রের মধ্যে 31টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেই সব কেন্দ্রে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন আলিয়াজদার লবি, তিনি এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে 29,371টি ভোট পেয়েছেন 31টি কেন্দ্রে এবং সেই কেন্দ্রে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রতিনিধিত্ব করছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে এখন পর্যন্ত 24,739টি ভোট পেয়েছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। একই সাথে খুলনার 2 আসন, এটি একটি অতি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত খুলনার প্রেক্ষাপটে। এই আসনেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকে যে প্রার্থী ছিলেন তাদের মধ্যে। এখন পর্যন্ত ধানের শীষের যিনি প্রার্থী হচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি 10টি কেন্দ্রের ফল আমাদের হাতে এসেছে। সেই সব কেন্দ্র থেকে 4,791টি ভোট তিনি পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিনিধি হিসেবে রয়েছেন জাহাঙ্গীর হোসেন হেলাল, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি 4,320টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। অপরদিকে খুলনার আরও একটি আসনের তথ্য আমাদের হাতে এসেছে, যে খুলনা 3 আসন, এই 3 থেকে মোট 115টি কেন্দ্র রয়েছে। 6টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত আমরা পেয়েছি। ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন রফিকুল ইসলাম বকুল, তিনি এখন পর্যন্ত 6,378টি ভোট পেয়েছেন এই 6টি কেন্দ্র থেকে। অপরদিকে দাঁড়িপাল্লা যে অধ্যাপক মাহফুজুর রহমান রয়েছেন, তিনি পেয়েছেন 4,404টি ভোট। খুলনার এই যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষ, সেখানে কিন্তু আসলে অতি ব্যস্ত সময় পার করছেন প্রতিটি মানুষ। অর্থাৎ এখানে সংবাদকর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলাকারী বাহিনী, রিটার্নিং অফিসারের প্রতিনিধি সহ শুরু করে জেলা প্রশাসনের যারা দায়িত্বশীল এবং নির্বাচন কমিশনের যারা কর্মরতরা এখানে রয়েছেন, তারা আসলে সবাই নিজ নিজ জায়গা থেকে ব্যস্ত সময় পার করছেন। কেউ তথ্য নিচ্ছেন, কেউ শুনছেন, কেউ মুঠোফোনে আসলে ব্যস্ত হয়ে বিভিন্ন কেন্দ্রের খবর জানার চেষ্টা করছেন এবং এই তথ্যটি তারা আসলে এক করে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্তু নিচেও উৎসুক মানুষের ভিড় দেখেছি, বিভিন্ন কর্মী সমর্থকদের ভিড় দেখেছি, তারা বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন। আমরা নিচে বড় পর্দাতে যে রেজাল্টটি এখানে ঘোষণা করা হচ্ছে সেটি দেখাতে দেখেছি, সেটি প্রদর্শিত হচ্ছে। সেখানে তারা দেখছেন এবং যে দলের কর্মী সমর্থকরা এগিয়ে যাচ্ছেন ভোটের ফলাফলে, তারা কিন্তু উৎসব প্রকাশ করছেন, তারা উৎফুল্ল হয়ে উঠছেন। একই সাথে বিভিন্ন স্থানে কিন্তু আসলে মানুষজন অপেক্ষা করছেন এবং এই যে
যে জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখান থেকেই আসলে আমরা খুলনা যে 6টি আসন রয়েছে সেসব ফলাফল জানতে পারবো। একটু কিছু তথ্যের জায়গায় জানিয়ে রাখতে চাই, খুলনায় 840টি ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হয়। 6টি আসনের 21 লাখের বেশি ভোটার আসলে এখানে রয়েছেন। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি প্রায় 62 থেকে 65% ভোট এখানে হয়তো সংগ্রহ হয়েছে, এবং এটা আসলে আরো নির্দিষ্টভাবে জানা যাবে আরো কিছুটা সময় পরে। আমরা খুলনা থেকে যে তথ্য প্রাথমিকভাবে সরকারের ফলাফল ঘোষণা আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই টিকাতলিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমিন। ঢাকা 6-এর সেন্ট্রাল উইমেন্স কলেজের একটি ভোট কেন্দ্রে, যেটি একাধারে দুটো ভোট কেন্দ্র ছিল। সেই ভোট কেন্দ্রের ভোট গণনা সমস্ত শেষ হয়ে যাবার পর এই মুহূর্তে কিন্তু এটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে আসলে ঢাকা 6 সংসদীয় আসনের সমস্ত যে কেন্দ্রগুলো আছে তার ফলাফলগুলো নিয়ে আসা হচ্ছে, এবং প্রাথমিকভাবে ফলাফল সংগ্রহ করবার পর আমাদের কাছে আসলে এগুলো জানানো হচ্ছে। এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে চূড়ান্তভাবে 4টি কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদেরকে জানানো হয়েছে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে। যে গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা এখন পর্যন্ত 4, যেখানে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন, তিনি 7606টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডক্টর আব্দুল মান্নান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, এখন পর্যন্ত 5448 ভোট পেয়েছেন। বেশ ভালো ব্যবধানে আসলে ইশরাক হোসেন এগিয়ে আছেন। এছাড়া আরও কিছু কেন্দ্রের আমরা আংশিক ফলাফল পেয়েছি। আপনারা জানেন যে এই পুরনো ঢাকায় বেশ বড় বড় কয়েকটি স্কুল থাকাতে এক একটি স্কুলের ভেতরেই প্রায় 2-3টি করে কেন্দ্র, যেটার মধ্যে যেমন কেএল জুবিলি স্কুল, সেই স্কুলের মধ্যে প্রায় 3টি কেন্দ্র রয়েছে। সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে ধানের শীষে ইশরাক হোসেন ভোট পেয়েছেন 539টি, এবং দাঁড়িপাল্লায় ডক্টর আব্দুল মান্নান তিনি 345টি ভোট পেয়েছেন। সেন্ট্রাল উইমেন্স কলেজ, এখানে দুটো কেন্দ্র রয়েছিল, দুটো কেন্দ্রেরই ফলাফল আমরা হাতে পেয়েছি। তারা ধানের শীষে 1722 ভোট পেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন ইশরাক হোসেন। দাঁড়িপাল্লায় 994টি ভোট আছে ডক্টর আব্দুল মান্নানের। দক্ষিণ মোহসেন্দি স্কুল, এই কেন্দ্র, এখানেও ভোট কেন্দ্র রয়েছে দুটোর কেন্দ্রই আমরা এখন পর্যন্ত ফলাফল পেয়েছি। ধানের শীষ প্রতীকে 796 একটি কেন্দ্রে, এবং আরেকটি কেন্দ্রে 1240 ভোট পেয়েছেন ইশরাক হোসেন। অন্যদিকে দাঁড়িপাল্লায় ডক্টর আব্দুল মান্নান তিনি 620 ভোট পেয়েছেন একটি কেন্দ্রে, আরেকটি কেন্দ্রে পেয়েছেন 854 ভোট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাহেরবাগ, এখন পর্যন্ত আমরা যতগুলো কেন্দ্র পেয়েছি সবগুলোতে আসলে ধানের শীষ বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে, কিন্তু তাহেরবাগ স্কুল নামে একটি কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগে ফলাফল হাতে পেলাম। সেই ফলাফলটি তারা যখন ঘোষণা করছিল, এই যে একটি মাত্র কেন্দ্রে এখন পর্যন্ত ধানের শীষ আসলে পিছিয়ে আছে। এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডক্টর আব্দুল মান্নান তিনি 1084 ভোট পেয়েছেন। অন্যদিকে ইশরাক হোসেন ধানের শীষ নিয়ে মাত্র পেয়েছেন 1018 ভোট। সেন্ট জোসেফ স্কুলের ফলাফলটা এই মাত্র এখানে আসলো এবং ঘোষণা করা হচ্ছে। সেন্ট জোসেফ স্কুলেও ধানের শীষ এগিয়ে আছে। ইশরাক হোসেন 858টি ভোট পেয়েছেন, এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডক্টর আব্দুল মান্নান পেয়েছেন 408 ভোট। এখন পর্যন্ত আসলে এই কয়েকটি ফলাফলই আমাদের হাতে এসেছে। এরপরে ভোট গণনার পর থেকে আসলে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরছিলাম। এখন পর্যন্ত এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে এড়ায়নি। টুকটাক যে অভিযোগ আসেনি তা কিন্তু নয়, যেমন এই কেন্দ্রটার কথাই বলতে পারি। এই কেন্দ্রটায় একেবারে ভোট গ্রহণ শেষে 5 জন লোক, অপরিচিত লোক, তারা প্রবেশপত্র ছাড়া অর্থাৎ পরিচয়পত্র ছাড়া ঢুকে গেছে এরকম একটা অভিযোগ করে কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেশ একটা হট্টগোল তৈরি করেছিল, কিন্তু পরবর্তীতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তারা আসলে নির্বাচন কমিশনের শ্রমিক, তারা এসেছেন ওই ব্যালট পেপারগুলো, ব্যালট বস্তাগুলো যেগুলোকে টেনে নিয়ে আসতে হবে এগুলো সাহায্য করবার জন্য। পরবর্তীতে কিন্তু মানে উত্তেজনাটা স্তিমিত হয়ে যায়, এবং সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি এই রোডটিতে আমরা যে রামকৃষ্ণ মিশনের যে মতিঝিল পাড়ার যে রোডটি, এই রোডটিতে 3টি ভোট কেন্দ্র রয়েছে। সেন্ট্রাল উইমেন্স কলেজ ছাড়াও কামরুন্নেসা বালিকা বিদ্যালয় রয়েছে, শহীদ নবী উচ্চ বিদ্যালয় রয়েছে। 3টি কেন্দ্রের নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ আছেন, বিজিবির সদস্যদেরকে আমরা টহল দিতে দেখেছি। আর দুই পক্ষেরই আসলে বিপুল পরিমাণ সদস্যরা কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষা করছেন। এখান থেকে যখন একটু একটা করে ফলাফল ঘোষণা করা হচ্ছে, যারা স্বাভাবিকভাবে এগিয়ে আছেন একটা বিপুল হর্ষধ্বনি দিচ্ছেন, এবং যারা পিছিয়ে আছেন তাদের একটু মনমরা, মানে সব কিছু মিলিয়ে বেশ স্বাভাবিকভাবে গতিতে এখন পর্যন্ত এগোচ্ছে। প্রার্থী ইশরাক হোসেনের কাছে শেষ করেছি, এবং তারপরই আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি সবগুলো কেন্দ্রেই এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে, এবং ভোট গণনার পরবর্তীতে সেই ভোটগুলো এখন ধীরে ধীরে এখানে আসছে। তো রংপুরের বদরগঞ্জে আছেন সহকর্মী আতিকুর রহমান তোমাল, বাকি তথ্য জানার সেখানে চলে যাচ্ছি।
রয়েছি রংপুরের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেই কার্যালয় থেকে কিন্তু আসলে ফলাফলটি ঘোষিত হবে। আমরা দেখছি যে 6টি কেন্দ্র, 6টি যে আসন রয়েছে রংপুরের, সেই 6টি আসনে কিন্তু ফলাফল আসতে শুরু করেছে। এবং স্থানীয় যে সূত্রগুলো, সেই সূত্র থেকে আমরা যদি বলি যে রংপুরের কিন্তু যে 6টি আসন, এর মধ্যে কিন্তু 5টি আসনের ফলাফল ইতিমধ্যেই অনেকগুলো কেন্দ্রের ফলাফল কিন্তু পাওয়া গেছে। আমি যদি সেটি বলি, স্থানীয় সূত্র যেমনটি বলছে যে রংপুর 1-এ যে মোট কেন্দ্র গণনা হয়েছে 25টি, সেই 25টি কেন্দ্রের মধ্যে আসলে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন উনি পেয়েছেন 12,580টি ভোট, আর অপরদিকে জামাতের প্রার্থী উনি পেয়েছেন 25,401টি ভোট। এরপর আমি যদি বলি যে রংপুর 3-এর খবর, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু 5টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। সেই 5টি কেন্দ্রের মধ্যে রংপুর 3 হচ্ছে রংপুর সদর আসন। এই সদর আসনে যে শামসুজ্জামান সামু উনি ধানের শীষে কিন্তু পেয়েছেন 2205 ভোট, আর অপরপক্ষে যে দাঁড়িপাল্লার প্রতীকে প্রার্থী রয়েছে মাহবুবুর রহমান বেলাল, উনি পেয়েছেন 3,760টি ভোট। এবং রংপুর 5-এর কথা আমি যদি বলি, রংপুর 5 মিঠাপুকুর যে উপজেলা, সেই উপজেলা নিয়ে গঠিত। সেখানে কিন্তু আমরা সকাল থেকে বলছিলাম যে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে। সেই রংপুর 5-এর যে স্থানীয় সূত্র বলছে যে 36টি কিন্তু কেন্দ্রে ফলাফল ঘোষিত হয়েছে, এবং সেই ফলাফলের মধ্যে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী উনি পেয়েছেন 46,166 ভোট, এবং অপরপক্ষে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন উনিও কিন্তু গোলাম রাব্বানী, অর্থাৎ 2 গোলাম রাব্বানির মধ্যে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটি চলছে। উনি পেয়েছেন 27,323 ভোট। এবং সেই জায়গা থেকে রংপুর 4-এর কথা যদি বলি, সেখানে কিন্তু রয়েছেন আক্তার হোসেন এনসিপি এবং জামাতে সমর্থিত যে প্রার্থী, উনি পেয়েছেন এখন পর্যন্ত রংপুর 4-এ আমি যদি বলি যে 54টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। সেই 54টি কেন্দ্রের ফলাফলে এনসিপির আক্তার হোসেন শাপলাকলি হাত প্রতীকে উনি কিন্তু পেয়েছেন 54,918টি ভোট, এবং অপরদিকে এমদাদুল হক ভরসা বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রার্থী, তিনি পেয়েছেন 37,151টি ভোট। অর্থাৎ রংপুরের কিন্তু ধীরে ধীরে কিন্তু ফলগুলো আসতে শুরু করেছে। এই কেন্দ্রীয় যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়টি রয়েছে সেখানে, এবং এই কার্যালয় থেকে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে রংপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি আসবেন এবং তিনি এসে আসলে ফলগুলো ঘোষণা করবেন। আমি যদি এর আগের যে তথ্যগুলো জানাচ্ছিলাম, সেটি হচ্ছে যে রংপুরে কিন্তু আসলে যে রংপুর ডিভিশন রয়েছে সেখানে 8টি জেলার মোট ভোটার হচ্ছে 1,34,00,000, এবং সেই ভোটাররা কিন্তু সকাল থেকে কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। প্রায় 4,500 কেন্দ্র রয়েছে এই রংপুর ডিভিশনে, এবং শুধুমাত্র রংপুর জেলা যদি আমি বলি, রংপুর জেলায় কিন্তু আসলে কেন্দ্র রয়েছে। রংপুর জেলায় 6টি যে আসন, সেই আসনের কেন্দ্র হচ্ছে 837টি, এবং সেই কেন্দ্রগুলোতে কিন্তু ফলাফল 4:30 পর্যন্ত আসলে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ফলাফলগুলো গণনা করা হয়েছে। গণনা করার শেষে সেখানে রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট এদের সমন্বয়ে কিন্তু সেগুলো গণনা করা হয়েছে। গণনা করার শেষে কিন্তু সেগুলো আসলে এই রংপুরের যে ডিসি অফিস রয়েছে সেখানে আসবে, এবং তারপর কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেটি কিন্তু ঘোষণা করা হবে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত আমাদের যে পর্যবেক্ষণ, রংপুরে কিন্তু আসলে নির্বাচনটি অনেকটাই সুষ্ঠু হয়েছে, তেমনটি আমরা কিন্তু সারাদিন দেখেছি। আমরা এখন জানবো বরিশালের খবর, সেখানে রয়েছে আমাদের এক সহকর্মী হপু। ভোট গ্রহণ শেষে এখন ফলাফল ঘোষণার অপেক্ষা করছে বরিশালের মানুষ। যদিও বা আমি এই মুহূর্তে আছি বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে। এখানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু হয়নি। এখানে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তিনি আসলে গণমাধ্যম কর্মীদেরকেও জানাচ্ছেন না যে তিনি কখন শুরু করবেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা। এখানে গণমাধ্যম কর্মীরা তার কার্যালয়ে অপেক্ষা করছে। আমরা যেটি জেনেছি, বেসরকারিভাবে আমাদের কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করেছি, সেখান থেকে আমরা বলতে পারি যে বরিশাল সদর 5 আসনে এখানে কেন্দ্র রয়েছে 176টি। তার মধ্যে আমরা স্থানীয়ভাবে যেটি জানতে পেরেছি, এটি অনানুষ্ঠানিক সূত্র, বারবার বলছি, 29টি কেন্দ্রের আমাদের কাছে ফলাফল এসেছে। 29টি কেন্দ্রের মধ্যে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার তিনি পেয়েছেন 19,977 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিম তিনি পেয়েছেন 12,085 ভোট, এবং বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি পেয়েছেন 4,093 ভোট। অর্থাৎ বরিশাল সদর 5 আসনে এখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী, তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বলে আমরা বেসরকারি হিসেবে জানতে পারছি। এর বাইরে
আমার কাছে আরও অন্যান্য বেশ কয়েকটি জায়গারই তথ্য রয়েছে। তার মধ্যে বরিশাল 6 আসন যেটি, সেখানে 113টি কেন্দ্র রয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত বেসরকারিভাবে 8টি কেন্দ্রের ফলাফল রয়েছে। তার মধ্যে আবুল হোসেন খান ধানের শীষের প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 6,203টি এবং জামায়াতে ইসলামের প্রার্থী মাহমুদুন নবী তালুকদার, তিনি পেয়েছেন 3,164টি ভোট এবং সেখানে হা ভোট পেয়েছে 5,255টি এবং না ভোট 2,340টি। এই আসলে এখন সন্ধ্যা 8:30 বাজে। এই 8:30টার পরপর এক এক করে কিন্তু আসলে এই কেন্দ্র আমরা ধীরে ধীরে এ সমস্ত ফলাফল পাচ্ছি। ফলাফল যেগুলো পেয়ে আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি। আমার কাছে বরগুনা 2-এর তথ্য রয়েছে। বরগুনা 2-এ স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি, বরগুনা 2-এ 23টি কেন্দ্রের আমার কাছে যে ফলাফল রয়েছে তার মধ্যে বিএনপির মোহাম্মদ নুরুল ইসলাম মনি, তিনি পেয়েছেন 19,164টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের ডাক্তার সুলতানা আহমেদ, তিনি পেয়েছেন 15,205টি ভোট। পিরিজপুর 3 আসন যেটি, সেটির আমার কাছে তথ্য রয়েছে। সেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 85টি। তার মধ্যে এখন পর্যন্ত স্থানীয়ভাবে আমরা 6টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেখানে ধানের শীষের প্রার্থী পেয়েছে 2,343টি, শাপলাকলি পেয়েছে 933টি এবং হাত পাখা সেখানে পেয়েছে 1,028টি ভোট। এর বাইরে আমার কাছে বরিশাল বিভাগে জানেন যে 21টি সংসদীয় আসন, 21টি সংসদীয় আসনের মধ্যে আমার কাছে ভোলার তথ্য রয়েছে। ভোলার তথ্য, সেখানে ভোলার 3 আসন, সেখানে মোট কেন্দ্র রয়েছে 3 আসনে 114টি। তার মধ্যে স্থানীয়ভাবে বেসরকারিভাবে আমাদের কাছে 23টি কেন্দ্রের ফলাফল রয়েছে। আন্দালিব রহমান পার্থ, গরুর গাড়ি তার প্রতীক, তিনি পেয়েছেন 27,004টি ভোট এবং জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি পেয়েছেন 14,524 ভোট। এই যে 114টি কেন্দ্রের মধ্যে 23টি ফলাফল আমরা পেয়েছি, তার মধ্যে এগিয়ে রয়েছে আন্দালিব রহমান পার্থ। এবার আসি আমরা পিরিজপুর 1 আসন যেটি, সেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 167টি। তার মধ্যে আমার কাছে 7টি কেন্দ্রের ফলাফল রয়েছে। 7টি কেন্দ্রের মধ্যে ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন 2,929টি এবং দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি পেয়েছেন 8,665টি। অর্থাৎ এখানে জামায়াতে ইসলামের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। আমি বলছি পিরিজপুর 1 আসনে, তিনি পিরিজপুর 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। এর বাইরে পটুয়াখালী আমার কাছে তথ্য রয়েছে। পটুয়াখালী 111 সংসদীয় আসন, পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ নিয়ে আসনটি, এখানে মোট কেন্দ্র রয়েছে 163টি। তার মধ্যে আমার কাছে স্থানীয়ভাবে 4টি কেন্দ্রের ফলাফল রয়েছে। ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, তিনি পেয়েছেন 3,137টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইগল মার্কার মোহাম্মদ আব্দুল ওহাব, তিনি পেয়েছেন 822টি ভোট এবং হাত পাখার প্রার্থী ফিরোজ আলম, তিনি পেয়েছেন 1,370টি ভোট। আলোচিত একটি আমার কাছে রয়েছে পটুয়াখালী 3 আসন রয়েছে। পটুয়াখালী 3 আসনে 124টি কেন্দ্রের মধ্যে আমার কাছে প্রাপ্ত স্থানীয়ভাবে রয়েছে 15টি। সেখানে নুরুল হক নুরু ট্রাক, তিনি পেয়েছেন 13,857টি এবং হাসান মাহমুদ স্বতন্ত্রভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি পেয়েছেন 7,795টি ভোট। অর্থাৎ বরিশাল বিভাগে যে 21টি সংসদীয় আসন, মোটা দাগে বলতে পারি যে এখানে শান্তিপূর্ণভাবে আজকে কোনো ধরনের বড় ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে মোটামুটি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ার পর এখন ফলাফল ঘোষণার অপেক্ষা। রাস্তাঘাটে নেতাকর্মীরা অপেক্ষা করছে আনুষ্ঠানিকভাবে বিজয় উল্লাস করবার জন্য এবং খণ্ড খণ্ড মিছিলও হচ্ছে বিভিন্ন কেন্দ্রে যারা জয়যুক্ত হচ্ছেন। আমার কাছে বরিশালের জেলা প্রশাসক কার্যালয় থেকে আপাতত এই 8:30 পর্যন্ত এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই পাশের জেলা পটুয়াখালীতে রয়েছে, সেখানে মনির হোসেন বাদল আমাদের সহকর্মী রয়েছে। বাদলের কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর ইতিমধ্যে ভোট গণনা শেষ হয়েছে। ভোট গণনার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে পটুয়াখালী 2 আসন রয়েছে, এই 2 আসনে কিন্তু যে সহকারী রিটার্নিং অফিসার কর্মকর্তা রয়েছেন, এই কর্মকর্তার এখানে দেখতে পাচ্ছি যে
বিভিন্ন কেন্দ্র থেকে ইতিমধ্যে ফলাফল কিন্তু আসতে শুরু করেছেন এবং ফলাফল আসার সাথে সাথে কিন্তু এখান থেকে ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে। যদি আমরা একটু যদি একটু বলতে পারি এই জায়গা থেকে কেন্দ্র থেকে মোট ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আহ, যে আহ, যে এখানে যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন দাঁড়িপাল্লা, তিনি ভোট পেয়েছেন 29,404 এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ তিনি পেয়েছেন 2,167 ভোট পেয়ে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এখানে থেকে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এই যে পটুয়াখালী যে 4টি আসন রয়েছে 4টি আসনে কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু ছোটখাটো দুই একটা ঘটনা ছাড়া আর কিন্তু সুন্দরভাবে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু ইতিমধ্যে ফলাফল নিয়ে আসতেছে এবং ফলাফল এখান থেকে সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে এবং সাধারণ বা যারা উৎসুক সাধারণ ভোটাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। এই আসার পর কিন্তু তাদের ফলাফল জানতে পারছেন। আর এদিকে আমরা যদি একটু বলে থাকি পটুয়াখালী 1 আসন রয়েছে, পটুয়াখালী 1 আসনে দেখতে পাচ্ছি যে সেখানে যে বিএনপির যে সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী রয়েছে তিনি কিন্তু এগিয়ে আছেন। তার প্রার্থীর অন্য তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ইগল এবং ইসলামী আন্দোলন তাদের চেয়ে কিন্তু আলতাফ হোসেন চৌধুরী কিন্তু এগিয়ে আছেন। আমরা একটুখানি এখানে যে একজন যে একজন যে জামাতি এখানে যে জামাত যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে এগিয়ে আছেন, আমরা এখানে যে একজন তার যে কর্মী তার সাথে একটু কথা বলবো যে কিভাবে আপনারা কত ভোটে কিভাবে এগিয়ে রয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ বাউফল আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি আমরা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রায় অধিকাংশ অলমোস্ট সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রের ফলাফল পেয়েছি। বিপুল ভোটে তিনি এগিয়ে আছেন। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা প্রত্যাশা করছি দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতানৈক্যের ঊর্ধ্বে ওঠে একটি ঐক্যবদ্ধ বাহুবল এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে আমরা যদি বলতে থাকি পটুয়াখালী 3 আসন রয়েছে, পটুয়াখালী 3 আসনে কিন্তু ভিপি নূর রয়েছেন, নুরুল হক নূর রয়েছেন গণঅধিকার পরিষদ সভাপতি এবং এই জায়গায় যে আরেকজন রয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মাহমুদ তিনিও রয়েছেন। কিন্তু এখনো আমরা ওই জায়গা থেকে ফলাফল যেহেতু দুর্গম এলাকা রয়েছে দুর্গম চলাঞ্চল থেকে এখনো ফলাফল আসতে শুরু করেছে। এদিকে পটুয়াখালী যে 4 আসন রয়েছে বিএনপির প্রার্থী রয়েছে এবিএম মোশাররফ হোসেন এবং এখানে যে ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন মুস্তাফিজুর রহমান। এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি ইসলামী আন্দোলনের যে ধানের শীষ ভোটে এগিয়ে রয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু প্রাপ্ত ফলাফলগুলো কিন্তু এখনো আসতেছে, এখনো এসে পৌঁছায়নি। তবে পটুয়াখালী যে এই 2 আসনটি রয়েছে এই 2 আসনে যেহেতু একটি চর রয়েছে চন্দ্রদ্বীপ, এই চন্দ্রদ্বীপের থেকে ফলাফল আসতে কিছুটা সময় বিলম্ব হবে এবং কিছু ফলাফল এখানে আসতে শুরু করেছে। এখানে আমরা সরকারিভাবে এখানে 14টি আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানে মোট পটুয়াখালী যে 513টি কেন্দ্র রয়েছে এর ভিতর পটুয়াখালী যে 2 আসনে কেন্দ্র রয়েছে 115টির ভিতর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কিন্তু গ্রহণ 4:30 বাজে শেষ হওয়ার পর ভোট গণনা যে শুরু হয়েছে তার যে প্রত্যেকটি কেন্দ্র রয়েছে সেখান থেকে আমরা বেসরকারিভাবে বিভিন্ন মাধ্যমে যে ফলাফল পাচ্ছি সেই ফলাফল আমরা বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া রয়েছি। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়াতে মোট যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনেও আমরা বেসরকারিভাবে বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু সেই আসনগুলোর ফলাফল পাচ্ছি। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে মোট 6টি আসনে মূলত জামাত জোটের যারা রয়েছেন তাদের
মধ্যে 3টি আসনে তারা লড়াই করছেন। এর পাশাপাশি আপনারা জানেন যে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে 3টি আসনে, এর পাশাপাশি বিএনপির জোটের পক্ষ থেকে কিন্তু লড়াই হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে যে এই ব্রাহ্মণবাড়িয়ার যেই লড়াই, সেই লড়াইয়ের কথা যদি বলতে হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। কেননা ব্রাহ্মণবাড়িয়ার 2 এ যিনি লড়ছেন তিনি রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি মূলত বিএনপির বহিষ্কৃত নেত্রী। তারপরেও এখানে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন যাবত তার যে প্রচার প্রচারণা থেকে শুরু করে সব দিকে তার যে জনপ্রিয়তা, সেই বিবেচনায় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির জোট সঙ্গী খেজুর গাছ নিয়ে যিনি লড়ছেন জোনায়েত আল হাবিব, তার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেই ভোটের যে পার্থক্য যদি বলি তাহলে আমাদের কাছে যে তথ্য এসছে সেই তথ্য অনুযায়ী এই প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই হচ্ছে। এর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার 6 আসনে বিএনপি জোট সঙ্গী জুনায়েদ সাকি লড়ছেন গণসংখ্যা আন্দোলনের। তার সাথে কিন্তু সেখানের জানেন যে দাঁড়িপাল্লা প্রার্থীর সাথে লড়াই হচ্ছে, সেখানে জুনায়েদ সাকি কিছুটা এগিয়ে রয়েছেন। সেখানে স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তার সাথেও কিন্তু এই ত্রিমুখী লড়াইটা হচ্ছে। এর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার আর যে বাকি 4টি আসন রয়েছে তার মধ্যে ধানের শীষ প্রতীকে যেখানে লড়াই হচ্ছে সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। আমরা যে তথ্য উপাত্ত বা যেই বেসরকারিভাবে যেই ভোট কেন্দ্রগুলোর ফলাফল পাচ্ছি, মধ্য কথা বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার যে মোট 6টি আসন রয়েছে সেই 6টি আসনের এখন পর্যন্ত প্রাপ্ত যে ভোটের ফলাফল বেসরকারিভাবে সেগুলো যদি বলতে হয় তাহলে বলতেই হয় যে সেখানে আসলে বিএনপির জোট সঙ্গী এবং বিএনপির যারা ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন তাদের ফলাফলটা সংখ্যাটা ভোটের সংখ্যাটা একটু বেশি অগ্রাধিকারই বলা যায়, তারা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবুও যতটা সময় গড়াচ্ছে অফিসিয়ালি ঘোষণা এখনো আসেনি, বিভিন্ন কেন্দ্রের ফলাফলের পরে এই ফলাফলগুলো ওঠানামা করছে, ভোটের সংখ্যা ওঠানামা করছে। তারপরে শেষ মুহূর্ত আগ পর্যন্ত আসলে কোনো কিছু বলা না গেলেও এই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এখন পর্যন্ত বলা যায় যে বিএনপির দিকে মূলত প্রত্যেকটি আসনের ফলাফল এগুচ্ছে এবং বিএনপির স্বতন্ত্র হয়ে লড়ছিলেন বিএনপির সাথে, তাদের মধ্যে একজন যিনি রুমিন ফারহানা তিনি মূলত একটু ভালো অবস্থানে রয়েছেন। এছাড়া কিন্তু জোনায়েদ সাকির অবস্থা আমরা জানি যে মোটামুটি অন্যান্য অনেকগুলো কেন্দ্রে, যদিও সেখানে মাত্র 9টি কেন্দ্রের ফল আমাদের কাছে এসেছে, বাকি অনেকগুলো কেন্দ্র বাকি। তো শেষ পর্যন্ত সবগুলো ফলাফল আসার পরে এই যেখানে আমরা রয়েছি সেখান থেকেই মূলত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। তখন মূলত আসলে এই যেই সঠিক ফলাফল সেটি জানাতে পারবো। তো যে কথা বলছিলাম যে সারাদিনেই এই ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত হিসেবে সুশৃঙ্খল ভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে এবং ভোটার যারা রয়েছেন তারাও খুব স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু ভোট দিয়েছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রার্থী ভোটার সকলকেই দেখেছি একটি উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিয়েছেন। তারপর আমরা দেখেছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনা অনেক জায়গায় ঘটেছে, তবে সেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেরকম আশঙ্কা করেছিলেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হিসেবে সেই অনুযায়ী কিন্তু খুব একটা এখানে আসলে সেই ধরনের কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। তো সব মিলে বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন সেই 6টি আসনে খুব সুন্দরভাবেই সারাদিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সে ভোট শেষে ভোট গণনা যে কার্যক্রম সেটিও সফলভাবেই হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে যখন ফলাফল আসছে আমাদের কাছে সেটিও আমরা দেখতে পাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে 2-1টা কেন্দ্র ব্যতীত। তো বলা যায় যে শেষ পর্যন্ত এই ব্রাহ্মণবাড়িয়ায় কারা হাসবেন, কাদের জয়ের মালা কাদের গলায় পড়বে সেই বিষয়টির জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা যে প্রেডিকশন গুলো দিচ্ছি বেসরকারিভাবে সেখানে আবারও বলি যে সেখানে কোন কেন্দ্রের কোন আসনে আমরা 19টি 20টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেমন ব্রাহ্মণবাড়িয়া 2-এ, ব্রাহ্মণবাড়িয়া 6-এ, ব্রাহ্মণবাড়িয়া 3-এ আমরা মোটামুটি 12 থেকে 14টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেগুলো পর্যালোচনা করলে বলা যায় যে এই পুরো ব্রাহ্মণবাড়িয়া যে 6টি আসন রয়েছে সেখানে কিন্তু বিএনপি জোট সঙ্গী এবং বিএনপি যারা ধানের শীষ প্রতীকে লড়ছেন তারাই এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। যে চিত্র সার্বিক পরিস্থিতি সেটি বলে। তারপরে এখানে যারা ভোটার রয়েছেন, যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন সবগুলো কেন্দ্রের ফলাফল যখন আসবে সেইগুলো সব যোগফল কি হয় না হয় সেগুলো তারা দেখার জন্য কিন্তু আমরা দেখেছি যে যেখান থেকে ফলাফল ঘোষণা হবে তার বাহিরে বিভিন্ন দলের সমর্থকরা এবং প্রার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং পাশাপাশি আমরা বিভিন্ন কেন্দ্রেরও বাহিরে দেখেছি যেখানে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি, গণনা চলছে, সেই কেন্দ্রের
সেই কেন্দ্রের পাশাপাশিও সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভিন্ন যারা রয়েছেন সমর্থক প্রার্থী তাদের অবস্থান সেখানে আমরা দেখেছি। তো যে কথা বলছিলাম যে সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া ভোটের পরিস্থিতি বলা যায় যে সারাদিন খুব সুন্দর সুশৃঙ্খল ছিল। সেই পাশাপাশি ভোট গণনা থেকে শুরু করে ফলাফল এখন পর্যন্ত আমরা দু একটা বিচ্ছিন্ন ঘটনার খবর ছাড়া বাকি সবটুকু সময় আমরা দেখেছি যে খুব প্রশাসনিক তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া বলা যায় যে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। ফলাফল প্রকাশের পর কি পরিস্থিতি হয় সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে। তো সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন, তিনি জানাবেন সেখানে ভোট কেন্দ্রে কি পরিস্থিতি। পর্যায় থেকে ঘোষণা হচ্ছে এবং আমরা রয়েছি ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, মনির হকের কার্যালয় বা যেখানে সভাকক্ষ রয়েছে, যেখান থেকে মূলত এই ফেনী 3টি সংসদীয় আসনের যে ফলাফল সেটি ঘোষণা হবে এবং সেই ঘোষিত ফলাফল আসলে আমরা এক এক পর্যায়ক্রমে জানিয়ে দিতে পারবো। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সে সকল ফলাফল জানানো হয়নি, তবে আমরা স্থানীয় সূত্র থেকে কিছু ফলাফল নিয়েছি যেগুলো আসলে আপনাদেরকে বলার মতো রয়েছে। সেই সকল ফলাফল যদি আপনাদেরকে আমরা যতদূর 3টি আসনেই কিন্তু মূলত প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে তাদের সাথে কিন্তু আমরা যেটা দেখেছি যে জামাত প্রার্থীর সাথে যে মানে অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে এবং বিএনপি প্রার্থী 3টি আসনেই এগিয়ে রয়েছে। আমরা যদি স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফল যদি বলি, ফেনী 1-এর যে সংসদীয় আসন রয়েছে সেখানে 121টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। তার মধ্যে রফিকুল আলম মজদুদ্দিনের ধানের শীষের প্রতীকে প্রার্থী ছিলেন, তিনি 65,715 ভোট পেয়েছে এগিয়ে রয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন অ্যাডভোকেট SM কামাল উদ্দিন, তিনি 3,939,849 ভোট দাঁড়িপাল্লায় পেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন। এছাড়া যদি বলি ফেনী সংসদীয় আসন 2 যেখানে 146টি মোট কেন্দ্র, সেখানে 62টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল স্থানীয় সূত্র যেটা আমরা জেনেছি। জলাল আবদিন যিনি রয়েছেন তিনি 58,001 ভোট ধানের শীষ প্রতীকে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন 11 দলীয় ঐক্যজোটের যে মনোনীত প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, তিনি কিন্তু 31,938 ভোট ইগল ভোটে পেয়েছেন, 83 ভোট পেয়েছেন এবং ফেনী 3 যে সংসদীয় আসন রয়েছে সেখানে মোট 161টি কেন্দ্র রয়েছে। সেই 161টি কেন্দ্রের মধ্যে আমরা মানে স্থানীয় সূত্রভাবে 56টি কেন্দ্রের প্রাপ্ত যে ফলাফল সেটি পেয়েছি। সেখান থেকে আব্দুল আওয়াল মিন্টু যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি প্রথমবারের মতো এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ধানের শেষ প্রতীকে এই 161টি কেন্দ্রের মধ্যে 56টি কেন্দ্রের যে ফলাফল সেখানে 54,278 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রতীকে যিনি রয়েছেন মোহাম্মদ ফখরুদ্দিন, তিনি পেয়েছেন 38,326 ভোট। আপনাকে যদি বলি, এখন দেখছেন যে এখানে গণমাধ্যম কর্মীরা সহ যারা প্রার্থী রয়েছে এই নির্বাচনে কিন্তু 26 জন প্রার্থী 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর 3টি আসনেই কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে মোটামুটি 3টি আসনেই বিএনপি যারা প্রার্থী তারা কিন্তু অনেকটা বেশ ব্যবধানে এগিয়ে রয়েছে বলা যায় এখন পর্যন্ত, যতটুকু স্থানীয়ভাবে যে প্রাপ্ত ফলাফল সেই ফলাফলে। এবং এখানে উপজেলা পর্যায় থেকে বিভিন্ন ফলাফল ঘোষিত হচ্ছে, যে ফলাফলটি সরকারিভাবে বা বিভিন্ন প্রক্রিয়া চূড়ান্ত করে জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন এবং ফেনী জেলা প্রশাসক মনির হক, তার কার্যালয়ের এই যে নির্বাচনী ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে পরিবেশন করা হবে। যদি আমরা সেই ফলাফলটি পাই আপনাদেরকে দর্শকদেরকে জানাতে পারবো। এবং আপনাকে যদি বলি, এই ভোটটি কেন্দ্র করে কিন্তু আর এছাড়া আমরা দেখেছি যে এই সব কেন্দ্রগুলোতে যে গণভোটের যে বিষয়টি রয়েছে, গণভোটেও আমরা দেখেছি যে হ্যাঁ ভোট বেশ একটা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। আর সার্বিকভাবে যদি ভোটের পরিস্থিতি বলি, আসলে দীর্ঘদিন ধরে মানুষ যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে মানুষের ছিল দীর্ঘ সারি, উপচে পড়া ভিড় এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তাদের আমরা দেখেছি যে তাদের যে প্রাণান্তকর চেষ্টা এবং তাদের যে দেখেছি যে জিরো টলারেন্স নীতিতে তারা মোটামুটি এই আজকের ভোটের সার্বিক পরিস্থিতি তারা সামাল দিয়েছেন। এই কারণে কিন্তু ফেনীর 3টি সংসদীয় আসনে প্রায় 13,30,000 ভোটার ছিল। এখানে প্রায় 56% বা মোটামুটি অলমোস্ট ভোট দিয়েছে জেলায়। এইটা কিন্তু কোনো ধরনের বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যদিও 2-4টি জায়গায় কিছু ঘটনা ঘটেছে এবং এগুলো আসলে স্থানীয়ভাবে এটিকে বিচ্ছিন্নভাবে দেখছেন। এবং সার্বিকভাবে আমরা দেখেছি যে তুলনামূলকভাবে কেন্দ্রগুলোতে কিন্তু দীর্ঘ লাইন ছিল খুব ভোর থেকে এবং সারা দিনব্যাপী কিন্তু আমরা মানুষ দেখেছি খুব স্বল্প বিরতিতে তারা ভোট দিয়েছেন। এবং সব মিলেই কিন্তু এই ভোট দেখে স্থানীয় মানুষ এবং ফেনীর যারা ভোটার এবং সর্বমহলে কিন্তু একটি যে ভোটিং ব্যবস্থার যে আস্থা, এই নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো সেই আস্থা ফিরে আসতে শুরু করেছে। এবং এই ভোটে যারা নির্বাচিত হবে তারা হয়তো যারা ভোট দিয়ে
এ সকল প্রতিনিধিরা যাদেরকে নির্বাচিত করবেন তাদের মাধ্যমে এই ভোটের যে আস্থা এবং প্রতিদান তারা হয়তো তাদের কর্মের মাধ্যমে দিবেন, এমনটাই প্রত্যাশা করছে ফেনীবাসী। আমরা যাব ঢাকা 17 আসনে, যেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মেঘ। 8 আসনের যে শাহজাহানপুর এলাকা রয়েছে, ঠিক শাহজাহানপুর এলাকার এখানে মিলিয়াম ইউনিভার্সিটি নামে একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে আমি অবস্থান করছি এবং এখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, তিনিও মূলত এই কেন্দ্রে এসেছেন এবং তাদের বিএনপির যে প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস, তার পক্ষ থেকে এখানে এই কেন্দ্রের নানান অভিযোগ কিন্তু তিনি তুলেছেন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। এবং সেই সঙ্গে এই কেন্দ্রে আমরা দেখছি এখন মির্জা আব্বাসের যে সকল সমর্থকরা রয়েছেন তাদের সাথে পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এক ধরনের বাকবিতণ্ড আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করতে পেরেছি। এবং অন্যদিকে আমরা দেখছি যে এখানে মিলিয়াম ইউনিভার্সিটি যেটি রয়েছে ঠিক একদম প্রবেশস্থলে আমরা দেখছি যৌথ বাহিনীও অবস্থান করছে এবং পাশাপাশি যৌথ বাহিনীর পাশাপাশি আমরা দেখছি র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, আমরা দেখছি যে সেনাবাহিনীও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে মিলিয়াম ইউনিভার্সিটির যে পরিস্থিতি যেটি আমরা দেখছি যে সেটি মূলত আমরা দেখছি যে এখানে তাদের যে অভিযোগ কারচুপির অভিযোগ মূলত তারা করছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে মিলিয়াম ইউনিভার্সিটির যে প্রবেশস্থল সেই প্রবেশস্থল থেকে আমরা দেখছি যে এখানে যৌথ বাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যেটি অভিযোগ যে প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার বিরুদ্ধেই মূলত তাদের অভিযোগটি তুলছেন। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এই আসনে মূলত মোট ভোটার সংখ্যা যদি বলতে চাই, এই আসনের মোট ভোটের সংখ্যা হচ্ছে 2,66,000-এরও বেশি এবং পুরুষ ভোটার রয়েছে 1,45,000-এরও বেশি এবং অন্যদিকে নারী ভোটার রয়েছে 1,20,000-এরও বেশি এবং অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। এবং এই আসনে মূলত 11 জন প্রার্থিতা মূলত নড়ছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস, তিনি কিন্তু যে হেভিওয়েট প্রার্থী সেই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন আমরা একটু তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব এবং এখানে কি ঘটনা ঘটেছে সেটিও একটু তার কাছে জানতে চাবো। যে আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, একটু বলবেন যে এখানে মূলত কি ঘটনা ঘটেছে। 16 জন আমরা হলো আইডিয়াল স্কুলে প্রশিক্ষণ নিয়েছি, কিভাবে আমাদের ব্যালট পেপার বৈধ করতে হবে, কোনটা অবৈধ করতে হবে সেটা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণে বলেছেন যদি এটা মার্কা যেটা আছে ওইটার উপর যদি পড়ে তাহলে এটা কাউন্ট করবেন, আর যদি কোনো চিহ্ন দুইটার মধ্যে অর্থাৎ 50-50 হয় তাহলে এটা অবৈধ। আরেকটা জিনিস হলো যদি কোনো খালি জায়গায় কোনো চিহ্ন নাই ওইখানে যদি তারা সিল দেয় সেটাও অবৈধ। সে আলোকে আমি ভোট গণনা করছি, এটাই কি আমি সেভাবে রেজাল্ট তৈরি করছি, সেটাই আমার বক্তব্য। স্যার আপনি তো বললেন আপনার মতো, আপনি তো প্রশিক্ষণ প্রাপ্ত, যেহেতু তো আপনি তো রেজাল্টটা দেওয়ার আগে পোলিং এজেন্টের সাইন নিতে পারেন না, এটা কি নিতে পারেন স্যার? আপনি যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত, আপনি ফলাফল দেওয়ার আগে আপনি তো কারো সাইন নিতে পারেন না, কেন আপনি রেজাল্ট দেওয়ার আগে সাইনটা নিয়ে নিছেন? এটা তো প্রশিক্ষণ নাই। এটার উত্তরে কি আছে আপনার বলা? এখন আমাদের প্রায় 70-80টা কাগজ আছে, সেখানে হলো আমরা ফর্ম যে উপরে যে কভার পেজগুলো আছে খাম আছে ওখানে সিগনেচার করাইছি, রেজাল্ট দেওয়ার পরে আমরা সিগনেচার করাইছি। এখানে আরেকটু জিনিস ইনক্লুড করতে চাই, যেহেতু আপনি বলতেছেন আপনাদের এখান থেকে কিন্তু যখন মোবাইলগুলো নেওয়া হয়েছে, সবার মোবাইলগুলো নেওয়ার পরেও কেন আপনাদের থেকে একজন লোক মোবাইল নিয়ে বেরোবে, কথা বলবে,
আবার যেহেতু মোবাইল নেই, মেয়েদের যখন ওদের টয়লেটের প্রয়োজন হয়েছে যেতে চাইছে, মোবাইল তো ছিল না, তখনও আপনারা তাদেরকে যেতে দেন নাই। উল্টা আপনারা কি করলেন যে আজকে রাত 3টা পর্যন্ত হইলো এটা করতে হবে। তাহলে আপনি সাইন কেন নেবেন? এটা তো কোনো রুলস এন্ড রেগুলেশনে নেই, আপনি কেন সাইন্স নিলেন? আপনি সাইন নেওয়ার প্রশ্ন ওঠে না। ভিকটিম আমি হচ্ছে, আমি একটু বলি, আমি ঘটনাটা বলি। স্যার আপনি ওখানে ওইভাবে হাই টোনে কথা বলেছেন স্যার আপনি ওখানে হাই সাইন নেন নাই। ভাইয়া একটু দাঁড়ান, রেজাল্ট পাবলিশ হওয়ার আগে সাইন নেন নাই, জাস্ট এতটুকু বলেন। রেজাল্ট পাবলিশ হওয়ার আগে সাইন নেন নাই? আমরা যখন কাউন্টিং করি তখন এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং এখানে যারা পুলিং এজেন্ট রয়েছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সাথে এখানকার দায়িত্বরত বিএনপির যে টিমের যে সদস্য রয়েছেন, প্রচার টিমের সদস্য, তাদের সঙ্গে এক ধরনের আমরা বাকবিতণ্ডাও লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে আমরা দেখছি যে ফলাফল ঘোষণার আগেই পেপারের যে স্বাক্ষর সেটি নিয়েই মূলত পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু প্রিজাইডিং অফিসার এবং যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু করছেন। এবং সেই সঙ্গে এই যে উইলিয়াম ইউনিভার্সিটির যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের মূলত এখন এই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং এক ধরনের কিন্তু এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু এখন একদম মোটা দাগে যদি বলে মোটেও ভালো বলা যাচ্ছে না। এবং আমরা এখানে দেখছি যে যৌথ বাহিনীও কিন্তু উপস্থিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা 8 আসন থেকে সর্বশেষ এবং আমরা এখন একটু ঢাকার বাইরে যেতে চাই। ঝিনাইদহে আমার আরেক সহকর্মী আছেন, তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তখন আমি এবং ঝিনাইদহের যে 4টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে কিন্তু 4:30টার পর থেকেই ভোট গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত আমাদের যে 4টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের মধ্যে আমরা স্থানীয় সূত্রে কিন্তু একটি আসন আমরা নিশ্চিত হতে পেরেছি, যেখানে ঝিনাইদহের 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিল অ্যাডভোকেট আসাদুজ্জামান, যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। আমাদের কাছে যে তথ্য রয়েছে যে শৈলকুপা 1 উপজেলা নিয়ে গঠিত যে ঝিনাইদহ 1 আসন, সেখানে তিনি 117টি ভোট কেন্দ্র রয়েছে এবং 117টি ভোট কেন্দ্রের মধ্যে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,71,598টি ভোট পেয়েছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে তিনি পেয়েছেন 55,000, জামায়াতের যিনি তিনি পেয়েছেন 55,577টি ভোট পেয়েছে এবং তিনি স্থানীয় সূত্র আমরা যেটা নিশ্চিত হয়েছে তিনি নির্বাচিত হয়েছেন। এবং ওই যে ঝিনাইদহ 1 আসন, সেখানে কিন্তু মোট হচ্ছে 3,25,278 জন ভোটার রয়েছে এবং আমরা যেটা জেলা প্রশাসনের মাধ্যমে বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে 74% ভোট কিন্তু সেখানে পোল হয়েছে। এবং আমরা যে বাকি যে 3টি আসন, সেই 3টি আসনে আমরা এখন পর্যন্ত স্থানীয় সূত্রে জানতে পেরেছি বাকি 3টা আসনে কিন্তু জামায়াতের প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছেন। আমরা যদি বলি ঝিনাইদহ 4 আসন, যেটা কালীগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 4 আসন, সেই 4 আসনের মধ্যে 120টি যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 160টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা স্থানীয়, 110টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা স্থানীয়ভাবে পেয়েছি। তার মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 96,398টি ভোট এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখানে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ কাপ্রিস প্রতীকে, তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশিত ছিলেন, পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কাপ্রিস প্রতীকে, তিনি পেয়েছেন 69,566টি ভোট এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, তিনি পেয়েছেন 50,833টি ভোট পেয়েছেন। এখন পর্যন্ত আমাদের ঝিনাইদহ 1 এবং যে 4 আসন সেটার ফলাফল এটি। এবং ঝিনাইদহ যে 3 আসন, ঝিনাইদহ মহেশপুর কোটচাঁদপুর, সেই মহেশপুর কোটচাঁদপুর আসনেও কিন্তু সেখানে কিন্তু জামায়াত সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এবং ঝিনাইদহের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আসন আমাদের কাছে, যেটা এখানকার জেলাবাসীর কাছে এবং এখানকার মানুষ মনে করেন ঝিনাইদহ যে 2 আসন, সেটা সদর উপজেলা এবং হরিণাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত, সেই আসনটিতে আসলে আমাদের 100 যেই উপজেলা সদর এবং হরিণাকুণ্ড যা ভোট কেন্দ্র রয়েছে সেখানে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি আসলে জামায়াত যে প্রার্থী রয়েছে প্রায় 5 থেকে 6,000 ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। আসলে আনুষ্ঠানিকভাবে যে ইসি সূত্রে যে ভোট ফলাফল আমরা পেয়েছি, তার ফলাফলের মধ্যে আমরা 28টি ফলাফল পেয়েছিলাম, কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি সেখানে আমাদের জামায়াতের প্রার্থী প্রায় 5 থেকে 6,000 ভোটে এগিয়ে আছেন। তো আমরা এখন যাব ঢাকায় মগবাজার, সেখানে আছে সহকর্মী আসিফ।
আসনের মগবাজার এলাকায় আজ এই মুহূর্তে আছি। এখানে ভোট প্রদান শেষ হয়েছে এবং ভোট গণনাও প্রায় শেষ হয়ে গেছে। আমার কাছে মোট এখন পর্যন্ত 16টি আসনের ফলাফল রয়েছে এবং এখানে মোট আসন এখানে মোট কেন্দ্র রয়েছে 130টি এবং আমার কাছে 16টি কেন্দ্রের ফলাফল রয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত এগিয়ে আছে দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম। তিনি পেয়েছেন 6804 ভোট এবং তার পরবর্তীতে আছে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। তিনি কোদাল মার্কায় তার ভোট সংখ্যা এখন পর্যন্ত আছে 3462টি ভোট এবং তার ঠিক নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হিসেবেই আছেন বিএনপির সাবেক নেতা এবং ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরব। তো এখন পর্যন্ত আমি এখানে ঢাকা 12 আসনে বিভিন্ন স্পট আমি ঘুরে যেটা দেখেছি, এখানে এখন পর্যন্ত ভোট বেশ উৎসবমুখর পরিবেশেই ভোট এখানে অনুষ্ঠিত হয়েছে এবং যে ফলাফল সেই ফলাফলের জন্য এখানে প্রার্থীর সমর্থকরা এবং স্থানীয়রা তারা উৎসবমুখর পরিবেশেই এখানে ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এখন পর্যন্ত এই আসনে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা আমরা দেখতে পারিনি। কিছু কিছু আসনে আমরা দেখতে পেরেছি যে অনাকাঙ্ক্ষিত জটলার কারণে সেখানে সেনাবাহিনী তাদেরকে পরবর্তীতে সরিয়ে দিয়েছেন। এর বেশি আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে দেখতে পারিনি। তো সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে 4:30টার দিকে ভোট গ্রহণ শেষ হয়ে যায় এবং এই ভোট গ্রহণের মধ্যে আমরা দেখেছি যে এই ঢাকা 12 আসনের বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন, এখানে মোট 15 জন প্রার্থী রয়েছেন। সে 15 জন প্রার্থী তারা বিভিন্ন কেন্দ্র তারা ঘুরে দেখেছেন এবং তাদের সাথেও যখন আমরা কথা বলেছি তারা বড় ধরনের কোনো অভিযোগ তারা দেখাননি। তারা কিছু ভোট কেন্দ্র নিয়ে বলেছেন যে একটু দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ তারা আমাদেরকে জানাননি। তো এই ছিল আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ শেষ হয়েছে সেই ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। সেই গণনা আমরা দেখছি বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। আমাদের বিভিন্ন যে সহকর্মীরা আছেন সেই সহকর্মীরা ভোট কেন্দ্র থেকে ভোটের তথ্যগুলো আমাদের জানাচ্ছিলেন। রাব্বি, আমরা দেখছিলাম যে মাঠে যে বিভিন্ন সহকর্মীরা আছেন তারা আমাদেরকে ভোট কেন্দ্রের যে ফল গণনার খবরাখবর জানাচ্ছিলেন। আমরা